হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং সকলকে, সকল স্টুডেন্টস। আশা করব খুবই ভালো আছো, সুস্থ আছো এবং সকলের শরীর, মন এবং প্রিপারেশন খুবই ভালো চলছে। টিডব্লিউএস একাডেমি চ্যানেলে প্রতিনিয়ত পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সাথে কথা দিয়েছিলাম জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের প্রোভাইড করব। অবশ্যই তারা 61 নম্বর পর্ব। যে সমস্ত স্টুডেন্টস ক্লাসে যুক্ত হচ্ছ সকলকে টিডব্লিউএস একাডেমির পক্ষ থেকে আরও একবার জানাই শুভ সকাল এবং সকলকে বলবো যে প্রতিদিনের লাইভ ক্লাসে যুক্ত হবে সকাল 6:30 অর্থাৎ 6:30 আমাদের এই টিডব্লিউএস একাডেমিতে ক্লাসটা হয়ে থাকে। সকাল সকাল লাইভ জিকে ক্লাস দুর্দান্ত একটি ফর্মে আমরা প্র্যাকটিস করছি। লেটস স্টার্ট। আজকের ক্লাসে আমরা যাব। অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। একটাই তো চাওয়া, সেটা অবশ্যই পূরণ করো একবার। চলো, আর টেলিগ্রাম অথবা আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে ফলো করতে কিন্তু ভুলবে না। চলো লেটস স্টার্ট। তোমাদের সাথে এত ডেডিকেশনের সাথে ক্লাস প্রোভাইড করছি, তো তোমরাও আমাদের সাথে একটু কোঅপারেট করো, ফলো করবে সকলে। নেক্সট আমরা প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েতি ব্যবস্থা ভারতে শুরু হয়েছিল কোন সালে? তোমরা নিশ্চয়ই জানো পঞ্চায়েতি ব্যবস্থা এটা ভারতে প্রথম চালু হয় 1959 অর্থাৎ 1959 সালে চালু হয়েছিল। পঞ্চায়েতি ব্যবস্থা বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয় 1959 সালে রাজস্থান রাজ্যের নাগৌর জেলাতে। রাজস্থানের একটা জেলা নাগৌর, সেখানে এটা চালু হয়। ওকে, কিন্তু তখন এই পঞ্চায়েত বিষয় সম্পর্কে সম্পূর্ণ যে নিয়ম কানুন সেটা বিধিবদ্ধ হয়নি। পরবর্তীতে গিয়ে একাদশ তফসিল যুক্ত হয়েছিল। সেই একাদশ তফসিলে তফসিলে পঞ্চায়েত নিয়ে এর উল্লেখ করা হয়। একাদশ তফসিলটা যেখানে পঞ্চায়েতের উল্লেখ করা হয়েছে সেটা কবে যুক্ত হয়? 1992 সালে যুক্ত হয় এবং এবং একটা সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেটা হচ্ছে 73তম সংশোধনী। বারবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 73তম সংশোধনীটা 73তম সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত হয়। লিখে ফেলো। নেক্সট, আশা করবো এগুলো সব লেখা আছে তোমাদের। নেক্সট প্রশ্ন, অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণ পদক কে জিতেছিলেন? অবভিয়াসলি ব্যক্তিগতভাবে বা একক ইভেন্টে। ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণপদক ভারতের হয়ে কে জিতেছিলেন প্রথম? তিনি হলেন অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা 2008 সালে শুটিংয়ে একটা পদক জিতেছিলেন, যেটা ছিল গোল্ড পদক। ভারত থেকে এখনো পর্যন্ত দুইজন ব্যক্তি স্বর্ণপদক জিতেছে ব্যক্তিগতভাবে। তারা দুজনে হলেন অভিনব বিন্দ্রা 2008 সালে শুটিংয়ে জিতেছিলেন, আর নীরজ চোপড়া 2020 সালে জ্যাভলিন থ্রো, যেটা অ্যাথলেটিক্সের ভিতরে একটা স্পোর্টস, তার ভিতরে তিনি জিতেছিলেন জ্যাভলিন থ্রোতে। ওকে, সাথে সাথে জেনে রাখবে কে ডি যাদবের নামটা, যিনি পুরো ভারতবর্ষ থেকে প্রথম ব্যক্তি হিসাবে ব্যক্তিগত পদক জিতেছিলেন, কিন্তু তার পদকটা ছিল ব্রোঞ্জ পদক। পিভি সিন্ধু ভারতীয়দের মধ্য থেকে প্রথম মহিলা যিনি 2টি অলিম্পিক পদক জেতেন এবং তিনি প্রথম মহিলা যিনি একটি রৌপ্য পদক জিতেছিলেন। তো প্রথম মহিলা হিসেবে রৌপ্য পদক এবং 2টি অলিম্পিক পদক কে জেতেন? পিভি সিন্ধু জিতেছিলেন, ব্যাডমিন্টন তারকা ভারতের। কেডি যাদব কুস্তির সাথে যুক্ত ছিলেন, ব্যক্তিগত প্রথম পদকজয়ী। পিডিএফ এর ফুল ফর্ম কি? তোমরা, আমি ক্লাস করলে অনেকে ক্লাসের কমেন্টে চাই যে স্যার এই ক্লাসের পিডিএফ পাওয়া যাবে কিনা। দেখো, পিডিএফ শুধুমাত্র আমরা ব্যাচের ক্লাসের গুলোই প্রোভাইড করি। এই ক্লাসগুলো তোমাদের একটু লিখে নিতে হবে কষ্ট করে, যদি লিখতে চাও। তো পিডিএফ যারা চেয়ে থাকো তারা আজকে বলো পিডিএফ এর ফুল ফর্ম কি? পিডিএফ এর ফুল ফর্ম কি? পোর্ট্রেবল ডকুমেন্ট ফরম্যাট। অনেকে ফাইল করবে, ফাইল করলে কিন্তু ভুল হবে, এটা কোনো ফাইল নয়, এটা একটা ফরম্যাট। পোর্ট্রেবল ডকুমেন্ট ফরম্যাট ইজ ফুল ফর্ম অফ পিডিএফ। নেক্সট কোশ্চেন ইজ, হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান কে? আমাদের যে বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি কে?
কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি তিনি হলেন বিচারপতি সৌমেন সেন। তো বর্তমানে সৌমেন সেন তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ বাক্য নিয়েছেন। এরকম প্রতিটা আমাদের ভারতে যে রাজ্য আছে তার ভিতরে 25টা হাইকোর্ট আছে, 25টা হাইকোর্টের একজন করে প্রধান বিচারপতি আছেন। তো এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ কে করাবেন? সংশ্লিষ্ট রাজ্য অর্থাৎ যে রাজ্যে হাইকোর্টটা অবস্থিত সেই রাজ্যের যিনি প্রধান বিচারপতি হবেন তিনি রাজ্যপাল হবে, তিনি তার শপথ বাক্যটা পাঠ করাবেন। তো রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন। পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সিভি আনন্দ বোস, তিনি সৌমেন সেনের শপথ বাক্য পাঠ করাবেন। আর রাজ্যপালের শপথ বাক্যটা আবার পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ একে অপরের শপথ বাক্য এখানে পাঠ করাচ্ছেন রাজ্যপাল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি। ভারতের পুলিশি ব্যবস্থার জনককে, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পুলিশি ব্যবস্থার জনক কাকে বলা হয়? খুব দুর্দান্ত একটা প্রশ্ন, এই কোশ্চেনটা আমি থাম্বনেলে প্রোভাইড করেছি। সো এটা দেখো, পুলিশি ব্যবস্থার জনককে, ভারতে পুলিশি ব্যবস্থার জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। আরেকটা জিনিসের জনক লর্ড কর্নওয়ালিস, কিসের জনক বলো তো দেখি? ভারতের আইসিএস বা ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জনক। ভারতীয় সিভিল সার্ভিসের জনক হিসাবে পরিচিত কে? অ্যান্সার হচ্ছে লর্ড কর্নওয়ালিস। বায়োপিস পরীক্ষা কোন রোগ নির্ণয়ের জন্য করা হয়? বায়োপসি পরীক্ষা, মাফ করবে, বায়োপসি পরীক্ষা কোন রোগ নির্ণয়ে করা হয়? ম্যালেরিয়া, ক্যান্সার, ডায়াবেটিস এবং কলেরা। বায়োপসি পরীক্ষা করা হয় ক্যান্সার রোগের চিকিৎসার জন্য। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়? এই সেই যুদ্ধ, খুব হিস্টোরিক একটা যুদ্ধ, যেটা হরিয়ানার পানিপথ প্রান্তরে লড়া হয়েছিল দুটি পরাশক্তির মধ্যে। শক্তি দুটো ছিল সুলতানি যুগের শেষ শাসক ইব্রাহিম লোদি এবং তৈমুর লংয়ের বংশধর বাবর, যিনি ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো এদের মধ্যে সংগঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। অ্যান্সার হচ্ছে 1526-এ এই যুদ্ধটা হয়। এই যুদ্ধের ফলাফল কি? এই যুদ্ধে বাবর কিন্তু জয়ী হয়েছিল বা বিজয়ী হয়, যার কারণে সুলতানি যুগের পতন ঘটে এবং অফিসিয়াল ভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় বা মুঘল সাম্রাজ্য চালু হয় 1526 সাল থেকে। নেক্সট কোশ্চেন্সে আসবো। নেক্সট কোশ্চেন্স, মীরাবাই ছিলেন ড্যাশ শতাব্দীর একজন কবি। কোন শতাব্দীর একজন কবি ছিলেন মীরাবাই? অ্যাকচুয়ালি মীরাবাই ছিলেন একজন সন্ত, ঠিক আছে? সন্ত মানে যারা সন্ন্যাসী সন্ত হয়ে থাকে তাদেরকে বলা হয়। তো মীরাবাই এরকম একজন সন্ত ছিলেন। তো সন্ত মীরাবাই, যিনি ভক্তি মুভমেন্টের সাথে জড়িত ছিলেন এবং সাথে সাথে এই যে মীরাবাই রাজস্থানের একটা কিন্তু রাজপুত পরিবার থেকে, রাজপুত রাজবংশের পরিবার থেকে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্পিরিচুয়ালিটি বা ধার্মিক দিকটা বেছে নিয়েছিলেন নিজের লাইফ হিসাবে। প্রচুর ভজন রচনা করেছেন, প্রচুর গান রচনা করেছেন ভক্তিমূলক। সেই ভক্তি মুভমেন্টের সাথে যুক্ত মীরাবাই 16 শতাব্দীর একজন কবি বা একজন ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন মীরাবাই। জন্ম রাজস্থানের রাজপুত পরিবারে। ওকে, মীরাবাইয়ের কিছু পুস্তক দেখো, ফর লাভ অফ দ্য ডার্ক ওয়ান, এগুলো ইংরেজিতে ট্রান্সলেট গুলো বলা হচ্ছে। ওকে, ইন দ্য ডার্ক অফ দ্য হার্ট, এই বইগুলো লিখেছেন মীরাবাই। ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সংক্ষেপে এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এর সূচক কি জানো? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক কি? সূচক হচ্ছে নিফটি 50, তাই তো? নিফটি 50, 50টা লিস্টেড কোম্পানির নিফটি 50 এর সূচকের নাম। তো এনইসি সদর দপ্তর কোথায়? সদর দপ্তরটা একটু জেনে রাখো। এনইসি ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে মুম্বাই। সেই মুম্বাইতে অবস্থিত আছে এনইসি। তো মুম্বাই অবস্থিত এই যে এনইসি, এটা স্থাপিত হয়েছিল 1992 সালে। এই 1992 সালে এটা স্থাপিত হয়। সাথে সাথে আরেকটা স্টক এক্সচেঞ্জ বলি, সেটা হচ্ছে বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ, এশিয়ার পুরনো স্টক এক্সচেঞ্জ বা এশিয়ার সবচেয়ে
ওল্ড অর্থাৎ পুরাতন স্টক এক্সচেঞ্জের নাম কি? সেটি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, মহারাষ্ট্রে বোম্বেতে অবস্থিত। এটার সূচক হচ্ছে সেন্সেক্স। সেন্সেক্স হচ্ছে এর সূচক বোম্বে স্টক এক্সচেঞ্জের। আর জেনে রাখো বোম্বে স্টক এক্সচেঞ্জটা স্থাপিত হয় কবে? বোম্বে স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয়েছিল 1875 সালে। এম আই রাইট ডিয়ার স্টুডেন্টস? ভেরি ইম্পর্টেন্ট। এশিয়ার সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জের নাম কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ, সূচক সেন্সেক্স। নিম্নলিখিত কোন রাজা শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? শিলাদিত্য কার উপাধি ছিল? শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন যিনি, তিনি হলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন। ভারতে আর্থিক বছর শুরু হয় কবে? আর্থিক বছর, ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু হয়? ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয় কোন দিনে জানো? 31শে মার্চ ফাইন্যান্সিয়াল ইয়ার বা ভারতের অর্থবর্ষ শেষ হয়, আর অর্থবর্ষ শুরু হয় 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল। ভারতের পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি? উপসাগর বা গালফ কোনটি? খাম্বাত, গালফ অফ খ্যাম্বে, গালফ অফ পার্সিয়া, মেক্সিকো, গালফ অফ মেক্সিকো অ্যান্ড হরমুজ উপসাগর। এর ভিতরে কোনটি পৃথিবীর বৃহত্তম উপসাগর? পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম, শুধু বৃহত্তম নয় গভীরতম উপসাগর হিসাবেও পরিচিত মেক্সিকো উপসাগর। এই মেক্সিকো উপসাগর এটি আমেরিকা অ্যান্ড মেক্সিকো সীমান্ত এবং ক্যারিবিয়ান সাগরের সাথে সীমানা রক্ষাকারী একটা উপসাগর। এই অঞ্চলটাকে গালফ অফ মেক্সিকো বলা হয়। রিসেন্টলি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই গালফ অফ মেক্সিকোর নাম চেঞ্জ করে লিখেছেন, বা নাম চেঞ্জ করে তিনি একটা নতুন নাম দিয়েছেন গালফ অফ আমেরিকা। নেক্সট, এটা একটু বড় কোশ্চেন্স, ভালো করে পড়ো। কোশ্চেন্সটা হয়তো এত বড় ভাবে আসবে না, সহজভাবে আসবে, যে ইন্ডিয়ান পেনাল কোডের বর্তমান নাম কি। আমি ইচ্ছা করে বড় করে দিয়েছি প্রশ্নটা। 1 জুলাই 2024 থেকে কার্যকর হওয়া নতুন ফৌজদারি আইনের অধীনে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড, যেটাকে আইপিসি বলা হয়, 1860 সালে সংকলিত হয়েছিল লর্ড ক্যানিং এর সময়ে। লর্ড ক্যানিং এটা প্রথম সংকলন করেছিল আইপিসি। এর পরিবর্তে কোন আইনটি চালু হয়েছে? তো আইপিসির নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আইসিসির পরিবর্তে ভারতের দণ্ডবিধি একটা নতুন দণ্ডবিধি তৈরি হয়েছে, সেটার নাম কি? তো ফৌজদারি আইনের একটা নতুন যে দণ্ডবিধি আইপিসি আগে ছিল, সেই আইপিসিটাকে বাদ দিয়ে 2024 সালে 1 জুলাই থেকে চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। ভেরি ইম্পর্টেন্ট, বিএনএস। ওকে, নেক্সট কোশ্চেন্স থাকতে পারে এটা থেকে। পবনদূত গ্রন্থের রচয়িতা কে? পবনদূত বিখ্যাত এই গ্রন্থটা কে লিখেছিলেন? লক্ষণ সেনের সভাকবি ধৈ দ্বারা রচিত একটা গ্রন্থ পবনদূত গ্রন্থটি। যারা ক্লাসে যুক্ত হয়েছে এবং লাইক করনি, দ্রুত সকলে একটা করে লাইক করে ফেলো এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না আমাদের সেশনটিকে। ওকে, চলো। আইইউসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইইউসিএন একটা সংস্থার নাম। এই আইইউসিএন এর ফুল ফর্ম কি এটা দেখে নেব ফার্স্ট। এটা সদর দপ্তর গ্ল্যান্ডে অবস্থিত। আইইউসিএন এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। প্রতিষ্ঠা 1948-এ, সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত। আইইউসিএনটা বিখ্যাত কেন? আইইউসিএন একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য রক্ষা এবং বিপন্ন যারা এন্ডেঞ্জার্ড প্রাণী তাদের সংরক্ষণ নিয়ে কাজ করে থাকে। তারা সবচেয়ে পরিচিত আইইউসিএন রেড লিস্টের জন্য।
বা লাল তালিকা তারা প্রকাশ করে থাকে, রেড ডাটা বুক তারা প্রকাশ করে থাকে। ওকে, রেড ডাটা বুক, এই রেড ডাটা বুক কি? রেড ডাটা বুক হচ্ছে একটা বইয়ের নাম যেখানে বিভিন্ন বিপন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদ যারা এক্সটিংক্ট হতে চলেছে বা খুব বিপন্ন এমন প্রাণী বা উদ্ভিদের লিস্ট তারা বার করে থাকে, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের সংরক্ষণ অবস্থা, তারা কেমন অবস্থায় আছে সেটা উল্লেখ করা হয় এই রেড ডাটা বুকে বা রেড লিস্টে, যেটা IUCN প্রকাশ করে থাকে। সদর দপ্তর গ্ল্যান্ডে অবস্থিত। কলকাতা শহর কে স্থাপন করেন? কলকাতা শহর সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস অ্যান্ড কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেই কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিলেন জব চার্নাক। জব চার্নাক। ওকে, নেক্সট, পিসি বা পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ এক ধরনের, পার্সোনাল কম্পিউটারকে ডেস্কটপও বলা হয়। তো ডেস্কটপ, ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটার এক ধরনের সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার। আসলে কি এটা? এটা আসলে একটা মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে, ইনক্লুডিং তোমার হাতে যে মোবাইল ফোনটা হয়তো আছে, অথবা কেউ ট্যাবে যদি ক্লাস দেখে থাকো, এই সবগুলোই কিন্তু মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে। অনেকে মিনি কম্পিউটার করবে, নো, এটা মিনি নয়, মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে। যত তোমার ডিভাইস আমরা সাধারণভাবে সাধারণ জনগণ ব্যবহার করে থাকি সবই মাইক্রো কম্পিউটারের অধীনস্থ। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় বা দীর্ঘতম দিন কোনটি? উত্তর গোলার্ধের সব থেকে দীর্ঘতম দিন কোনটি? রাইট অ্যান্সার ইজ 21শে জুন উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন। উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হওয়ার পিছনে দুটি কারণ। কারণ এই দিনে সূর্য কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। আর কি, এই দিনটা হচ্ছে কর্কট সংক্রান্তি হিসাবে পরিচিত। কর্কট সংক্রান্তি। ওকে, নেক্সট, খানুয়ার যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয় বা হয়েছিল? খানুয়ার যুদ্ধ বিখ্যাত একটা ব্যাটেল। এই ব্যাটেলটা একদিকে কে ছিল? বাবর আর রানা প্রতাপ, নাকি বাবর আর রানা সঙ্গ, বাবর আর ইব্রাহিম লোদি, আর বাবর ও হেমচন্দ্র বা বিক্রমাদিত্য, কাদের মধ্যে হয়েছিল খানুয়ার যুদ্ধ? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। 1527 সালে সংঘটিত হয় খানুয়ার যুদ্ধ। এখন কাদের মধ্যে হয়? বাবর আর রানা সাঙ্গা রাজপুত শাসক, তাদের মধ্যে এটা সংঘটিত হয়েছিল। উকাইবাদ দেশে অবস্থিত। উকাইবাদ কোন রাজ্যে অবস্থিত নিম্নলিখিতের মধ্যে? বিখ্যাত বাঁধ উকাই বাঁধ তাপ্তি নদীর উপরে অবস্থিত। তাপ্তি নদীতে অবস্থিত ভারতের একটা পশ্চিম বাহিনী নদী তাপ্তি, তার উপরে অবস্থিত এই বাঁধটা গুজরাট রাজ্যে পড়ে, উকাই বাঁধ। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? খুব সহজ একটা বাড়ির কাজ দিয়ে রাখলাম, বাড়ির কাজটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট দিনের ক্লাসে আমি কিন্তু এটার উত্তর সকলকে দেখতে চাই কমেন্ট বক্সে করতে, তো অবশ্যই সকলে কমেন্ট বক্সে এটার উত্তর কিন্তু জানাতে ভুলবে না। নেক্সট কোশ্চেন্স, এলাহাবাদের বর্তমান নাম কি? এলাহাবাদ, এলাহাবাদ বলে যে জায়গাটা, বর্তমানে এটার নাম এলাহাবাদ নেই, তবে এই এলাহাবাদ বলে যে শহরটা আছে খুব হিস্টোরিক একটা শহর। এখানে ত্রিবেণী সঙ্গম আমরা দেখতে পাই। এখানে গঙ্গা এবং তার প্রধান উপনদী যমুনার মিলনস্থল, এবং এই স্থানে রিসেন্টলি 2025 সালে হয়েছে পৃথিবীর বিখ্যাত একটা মেলা, কুম্ভ মেলা। পৃথিবীর সব থেকে বেশি মানুষ এখানে অংশগ্রহণ করে। এতক্ষণে বুঝে গেছো এটা প্রয়াগরাজের কথা বলা হচ্ছে। প্রয়াগরাজ, যেটা আগে এলাহাবাদ নামে পরিচিত ছিল, এটা কোথায় অবস্থিত জানো? এটা অবস্থিত আছে কোথায়? উত্তরপ্রদেশের মধ্যে। আচ্ছা, সেখান থেকে আরেকটা জিনিস জেনে রাখো, এলাহাবাদ বা যে প্রয়াগরাজ আছে, এই প্রয়াগরাজটাতে ডিয়ার স্টুডেন্টস আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছিল। এটা একটা ইন্টারেস্টিং তথ্য। জওহরলাল নেহেরুর জন্ম কোথায় হয়? যেটা এলাহাবাদ বা প্রয়াগরাজ, সেখানে তার জন্ম হয়েছিল।
ক্রিকেটার শেন ওয়াটসন, নাম শুনেছো শেন ওয়াটসন, কোন দেশের খেলোয়াড় আমাকে ফার্স্ট বলো। টি-20 ক্রিকেটের ইতিহাসে একটা উজ্জ্বল নক্ষত্র ছিল এই শেন ওয়াটসন, এবং অস্ট্রেলিয়া দলের হয়ে তিনি খেলেছেন অনেক আন্তর্জাতিক ম্যাচ। তো অস্ট্রেলিয়ার ক্রিকেটার তিনি। তো অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসন এর লেখা মানসিক কৌশল এবং অভিজ্ঞতা সম্পর্কিত বইটির নাম কি? এক কথায় তার আত্মজীবনীমূলক বই, তার আত্মজীবনী টাইপের একটা বই তিনি রিসেন্টলি লিখেছেন, নাম কি? নো স্পিন, অ্যাট দ্য ক্লোজ অফ প্লে, দি উইনার্স মাইন্ডসেট এবং বিহাইন্ড দ্য গ্লাভস। প্রশ্ন 22 সঠিক উত্তর করব আমরা দি উইনার্স মাইন্ডসেট, শেন ওয়াটসনের লেখা একটা বই। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? ভারতের দীর্ঘতম নদী, ভারতের পবিত্র নদী হিসাবে পরিচিত গঙ্গা নদী। উৎপত্তি কোথায় হয়েছে? মোহনাটা সকলেই জানো, এটার মোহনা হচ্ছে, মোহনাটা আমি বলে দিই ফার্স্ট, মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। তো এটা উৎপত্তি লাভ করেছে কোথায়? উৎপত্তি লাভ হয়েছে গঙ্গোত্রী হিমাবহ থেকে। গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা থেকে এটা উৎপত্তি লাভ করেছে, গোমুখ গুহা থেকে। এই গোমুখ গুহাটা কোথায় আছে? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত আছে। গঙ্গোত্রী হিমাবহটা কোথায় আছে? উত্তরাখণ্ডে অবস্থিত। এখন এই উত্তরাখণ্ডে যে হিমালয় অঞ্চল আছে সেখান থেকে আরেকটা তোমার হচ্ছে নদী উৎপত্তি লাভ করেছে। তার নদীটার নাম কি জানো? নদীটার নাম হচ্ছে যমুনা। যমুনা নদী উৎপত্তি লাভ করেছে উত্তরাখণ্ডেরই একটা হিমাবহ থেকে, যার নাম যমুনেত্রী হিমাবহ। একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ কোনটি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ কোনটি? একটা অ্যাপ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, ডিভাইস ড্রাইভার, অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড। এখানে মাইক্রোসফট ওয়ার্ড অবভিয়াসলি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে। বিশ্ব পর্যটন দিবস কোন দিন পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়? বিশ্ব পর্যটন দিবস আমরা প্রতি বছর পালন করি কোন স্পেসিফিকলি দিনটাতে? সেই দিনটি হচ্ছে 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়ে থাকে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। এ পর্যন্ত যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। TWS একাডেমিতে আমরা যে প্রতিনিয়ত ক্লাস করছি, ক্লাসটি তোমাদের কেমন লাগে কমেন্ট করে সেটা আমাদের ফিডব্যাক জানাতে ভুলবে না। আর তুমি TWS একাডেমি অ্যাপ যদি এখনো ডাউনলোড না করো, অবশ্যই আজই যাও গুগল প্লে স্টোরে এবং ডাউনলোড করে ফেলো। সেখানে আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদের জন্য মক টেস্ট অ্যারেঞ্জ করছি। মক টেস্টে তোমরা যদি যুক্ত হতে চাও তো অবভিয়াসলি আজই চলে যাও TWS একাডেমিতে। সেখানে আমরা যে মক টেস্টগুলো নিচ্ছি, প্রতি শনিবার করে মক টেস্ট হচ্ছে, সেখানে প্রচুর স্টুডেন্ট সেখানে অংশগ্রহণ করছে। তোমরাও সেখানে অংশগ্রহণ করো এবং নিজের যে মেধা সেটা কতটা পরিপক্ত হয়েছে, সেটা কতটা ভালো হয়েছে, সেটা কিন্তু তোমরা সেখান থেকে যাচাই করতে পারবে মক টেস্টের মাধ্যমে। ওকে, চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, টেক কেয়ার, বাই বাই।